সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালের সাক্ষ্য। জাতিসংঘ সাধারণ পরিষদকে অকার্যকর বললেন ডোনাল্ড ট্রাম্প, শান্তি স্থাপনে ভূমিকা নিয়ে প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে লেথাল ওয়েপন বা মারণাস্ত্রের ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ২২তম দিনে সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে এসব তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এর আগে ২১ দিনে সাক্ষ্য দেন ৫২ জন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বুধবার ২২তম দিনে সাক্ষ্য দেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এটা প্লে করেন। তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত এবং জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত অডিও রেকর্ড তুলে ধরেন তিনি। প্রসিকিউশন জানিয়েছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেসব ফোনালাপ রয়েছে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ এই তদন্তকারী কর্মকর্তা। ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে ধরেছেন। উনি তদন্তকালে শেখ হাসিনার ৬৯টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন, ৩টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন। তিনি জানান, এসব কথোপকথনে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা যায়। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এর আগে এই মামলায় সাক্ষীদের প্রায় সকলেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। পছন্দের দল হিসেবে বিএনপির প্রতি সমর্থন রয়েছে ৪১.৩০% মানুষের। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০.৩% এবং জাতীয় নাগরিক পার্টিকে ৪.১০% মানুষ পছন্দ করেছেন। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে তোড়জোড় চলছে। রাজনৈতিক দলগুলোও এই লক্ষ্যে তৎপর দেখা যাচ্ছে। এমন অবস্থায় ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীতে এক আয়োজনে সংস্থাটি তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর দ্বিতীয় অংশের ফলাফল তুলে ধরেন। জরিপে বেশ কয়েকটি ভাগ উল্লেখ করা হয়, যেমন ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক দলের মূল্যায়ন এবং ভোটদানের অভিপ্রায় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। চলতি সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই জরিপ চলে। এতে মোট উত্তরদাতার সংখ্যা ভোট দেওয়ার যোগ্য এমন 10,413 জন। এর মধ্যে গ্রামীণ জনগোষ্ঠী 69.5 এবং শহুরে 30.5%। তবে গত মার্চে চালানো প্রথম জরিপের তুলনায় দ্বিতীয়টিতে দেখা যায় ভোট দেওয়ার সিদ্ধান্ত কমেছে 4% মানুষের। 41.3%, জামায়াতে ইসলামী 31.6%, যেটা হয়েছে 30.3%। আওয়ামী লীগ ছিল 14%, সেটা বেড়ে হয়েছে 18.8%। এবং এনসিপি ছিল 5.1%, সেটা হয়েছে 4.1%। রাজনৈতিক দলগুলোর মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে বিএনপি, এরপরই রয়েছে জামাত ইসলামী। সবচেয়ে বেড়েছে 4.8%।
আর জামাত এবং বিএনপি মোটামুটিভাবে অপরিবর্তিত। জরিপ অনুযায়ী ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা প্রত্যাশা করেন। তবে তরুণদের একটি বড় অংশ এখনো কাকে ভোট দিবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন। আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে ইলেকট্রাল সিম্বল দেখে তারা ভোট দিবে না, তারা হয়তো দেখবে প্রার্থীর বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিসগুলো কী ছিল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনগুলো কী ছিল, ক্যান্ডিডেটটা আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কিনা। দে আর লুকিং ফর ট্যাঞ্জেবল চেঞ্জ, দে আর নট লুকিং ফর এমটি প্রমিসেস। জেন জিদের একটা বড় অংশ বলেছে সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ তার ভোটের সিদ্ধান্ত আমরা জানি না। নারী ভোটার তাদের বেশিরভাগেরই সিদ্ধান্ত আমরা জানি না। প্রায় স্থানীয় পর্যায়ের রাজনীতি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের তুলনায় জরিপে অংশগ্রহণকারী নারী উত্তরদাতাদের মধ্যে জামায়াত এবং এনসিপির প্রতি সন্তুষ্টির হার তুলনামূলক বেশি। আর রাজনৈতিক দলের মূল্যায়নে দেখা যায় আওয়ামী লীগের প্রতি সর্বোচ্চ অসন্তুষ্টি রয়েছে মানুষের মাঝে। এই সার্ভেগুলোর স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান দুর্নীতির ৬টি মামলার মধ্যে কিছু মামলার রায় আগামী মাসে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। দুর্নীতি দমন কমিশন ও টিআইবির ৫ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদককে ওয়াচডগ হিসেবে সহযোগিতা করা হচ্ছে। যুগ পরিবর্তনের সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তন হচ্ছে, সে অনুযায়ী কাজ করতে হবে। রাজনৈতিক দলের সদিচ্ছা এবং আমলাদের মানসিকতার পরিবর্তন হলে দুদক স্বাধীন প্রতিষ্ঠান হবে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সৎ সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বুধবার মোট ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার জব্দ করা হয়। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন ঘিরে অপতৎপরতা ও নাশকতা চালাতে দেশের বাইরেও ভেতর থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে। বেশিরভাগ টাকার জন্য মিছিলে অংশ নেয়। আসন্ন পূজায় নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা। তবে নির্বাচন কেন্দ্র করে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের দুর্নীতির বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দক্ষতা না দেখানোর কারণে তারা দেশে বিদেশে রাস্তায় নামার সাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, এখনও ষড়যন্ত্র, নীল নকশা ও মাস্টার প্ল্যান শেষ হয়নি। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না। উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল লিমিটেড নামের একটি বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকার এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন জ্বলতে দেখে শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে কারখানার মেশিনারিজ সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।
ঝালকাঠি পৌর এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সকালে শহরের শীতলা খোলা এলাকা থেকে অভিযান শুরু হয়, পরে শহরের পোস্ট অফিস সড়ক, কালীবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড়বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পৌর প্রশাসক জানান, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বিতর্কের প্রতীকী রূপ হয়ে উঠেছেন। নাটকীয়তায় ভরা তার প্রায় প্রতিটি কর্মকাণ্ড। এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়েও সংস্থাটিকে অকার্যকর হিসেবে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের কারণে ফ্রান্সের প্রেসিডেন্টকে নিউ ইয়র্কের সড়কে আটকে থাকতে হয় বেশ কিছুটা সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ২০২০ সালের পর প্রথমবারের মতো নানা নাটকীয়তায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের পা যেখানে পড়বে সেখানে আলোচনার খোরাক জন্ম নিবে না, তা কি করে হয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে উঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়, ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয় তাদের। এছাড়া ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার ভাঙা দেখতে পান ট্রাম্প। এই দুটি অব্যবস্থাপনা যেন জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক হয়ে ধরা দেয় তার কাছে। জাতিসংঘের কাছ থেকে আমি যে দুটি জিনিস পেয়েছি তা হলো একটি ভাঙা এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। বক্তব্যে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ধরে সংস্থাটির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। শান্তি স্থাপনে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারে কাছেও পৌঁছাতে পারেনি। তাদের যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। ট্রাম্প তার ভাষণে ৭টি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন। তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য না পেলেও প্রত্যেকটি হয়তো একটি করে নোবেল পাওয়ার মতো কাজ বলে দাবি করেন তিনি। গাজা সংঘাত অবিলম্বে শেষ করার তাগিদ দিয়ে আবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসকে পুরস্কৃত করা বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এ নেতা। নিজের নির্ধারিত ১৫ মিনিট পার করেও প্রায় ১ ঘন্টা বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। তার বক্তব্যে ছিল জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়েও। এদিকে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের কারণে অন্যরকম অভিজ্ঞতা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর। ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় পুরো সড়ক বন্ধ করে দিলে আটকে যান তিনিও। বাধ্য হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফরাসি প্রেসিডেন্টকে। সে সময় তিনি ফোন করেন ট্রাম্পকে। হাসতে হাসতে সম্পূর্ণ ঘটনা জানান তাকে। পরবর্তী সময়ে মাখোকে গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় আগ্রাসন বন্ধে জোরালো দাবির মধ্যে উপত্যকাটিতে নির্বিচারে হামলা অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে ভূখণ্ডটিতে মঙ্গলবার আরও কমপক্ষে ৩৬ জন নিহত হন। এতে করে গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫,৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী হামলা শুরুর পর থেকে প্রায় ১,৬৭,০০০ মানুষ আহত হন এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এছাড়া দক্ষিণ গাজায় অপুষ্টি অনাহারে ৩ শিশু মারা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের চারপাশে একটি শক্ত বলয় তৈরি করছে এবং বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে সাক্ষ্য। জাতিসংঘ সাধারণ পরিষদকে অকার্যকর বললেন ডোনাল্ড ট্রাম্প, শান্তি স্থাপনে ভূমিকা নিয়ে প্রশ্ন। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।